চলতি মাসেই বড়দিনের আবহাওয়ায় আসছে ভূস্বর্গ ভয়ঙ্কর, আর একটু ভালো করে বললে ফেলুদা আসছে। ফেলুদা যেরকম বারবার ফিরে ফিরে আসে, এবারও আসছে। তবে এবার ফেলুদা বা থ্রি মাস্কেটিয়ার্স একা নন, তাদের সঙ্গে রয়েছেন প্রভাতব দত্ত, ঋদ্ধি সেন এবং তোপসে তো রয়েছে থ্রি মাস্কেটিয়ার্সের মধ্যে আমাদের কল্পন মিত্র। আমরা একটু আড্ডা দিতে এসেছি, আড্ডা বলাই ভালো, ইনফর্মাল, গুরু গম্ভীর সব আলোচনা হবে না, বরং আমরা শুনবো, ওনাদের থেকে জানবো শুটিং এর অভিজ্ঞতা, তাদের ইচ্ছের কথা এবং মজার কথাবার্তা। শুরু করা যাক তাহলে। রনিদাকে দিয়ে শুরু করি। বলো। রনিদা, আমরা যারা তোমার ছবি দেখে বড় হয়েছি, আমাদের কাছে এটা দেখে যে রনিদাকে পুলিশ খুঁজছে বা রনিদা সবাইকে ধমক দিচ্ছে। এই প্রথমবার খুন হয়ে কেমন লাগছে? মানে শুদ্ধিকরণ কি হলো চরিত্রের? খুন হয়ে কেমন লাগছে মানে প্রত্যেকটা চরিত্রই আমার কাছে, সে ভালো হোক খারাপ হোক যেভাবেই হোক, অ্যাকচুয়ালি তো একটা ক্যাটালিস্ট, মানে বিভিন্ন ঘটনা পরের ঘটনায় বদলে যায় কোনো একটা চরিত্রের হাত ধরে। মানে তাহলেই একজনের একটা চরিত্র করতে ভালো লাগে, যে চরিত্রটা বদলাচ্ছে, যেটা ইভলভ করছে। তো এখানটায় অন্তত আমি দুষ্টু লোক নই, এটা থ্রিলারেও এই জন্য বলে দিচ্ছি কারণ ও আমাকে প্রথমেই ভরসা দিয়েছে, সবার নাকি গল্পটা মুখস্থ, তাই এটা বলে ফেললে কোনো রসগ্রহণে কোনো বাধা হবে না, এটা বলার কথা নয়। কিন্তু দুষ্টু লোক নই এটা প্রাথমিকভাবে বলতে পারি। এবং হ্যাঁ, খুনো হয়ে যাচ্ছি এটা তো বলেই দিল। রিটায়ার্ড জাজের একটি চরিত্র, তার থেকেও যেটা আমার কাছে ইন্টারেস্টিং যে অভিনেতা হিসেবে দুষ্টু লোক কি ভালো লোক, খুন হচ্ছে কি খুন হয়নি সেসব দিয়ে টিকে থাকছি, সেটা বড় কথা নয়। আমার কাছে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এটা একটা লম্বা টাইম স্প্যান দেখানো হয়েছে, মানে দুটো ফ্ল্যাশব্যাক রয়েছে, তিনটে আলাদা আলাদা এজ দেখানো হয়েছে, এবং তাতে একজন অভিনেতার পক্ষে সবসময় যেটা খুব মনোগ্রাহী যে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। তার কথা বলা, হাঁটা চলা, চরিত্রের যে আবার উত্তরণ বা অবনমন যেটাই বলো, তা সেইগুলোর মধ্যে দিয়ে যাওয়া গেছে। একটা চরিত্রের যখন জার্নি হয় তখন একটা চরিত্র করতে সবসময় ভাল লাগে। তো সেই সুযোগগুলো সিদ্ধেশ্বর মল্লিকে বা বিশেষ করে বললে সৃজিত যে স্ক্রিপ্টটা বানিয়েছে তাতে যেরকম ভাবে পেয়েছি আমি, সেটা আমার কাছে খুব স্যাটিসফাইং, দর্শকেরও মনে হয় বেশ মজা লাগবে। রনিদা, সৃজিত মুখার্জির সঙ্গে প্রথম কাজ সম্ভবত তোমার বেগম জানের রাজকাহিনীর পর আবার স্মৃতির হাতে ওটিটিতে ফেরা। হ্যাঁ, ভূস্বর্গ ভয়ঙ্কর। তো কেমন ছিল শুটিং এক্সপেরিয়েন্স? শুটিং এক্সপিরিয়েন্স বলতে প্রথমত তো একটা মানে জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জ তো ছিলই, তার কারণ আমরা যখন গেছি তখন সোনমার্গ দিয়ে আমাদের সবারই শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু এত বড় পড়েছিল ওখানে যে আমাদের পরে জানানো হয় যে শুটিং কয়েকদিনের জন্য পিছবে। কোর টিম মানে ফেলুদা, তোপসে এবং জটায়ুকে ছাড়া ওখানে প্রায় মানে আধ পা বরফে ঢুকে যাচ্ছে, এইরকম অবস্থায় শুটিং করা যাবে না দেখে গল্পের তখন ওরা কাজ করেছে। আমাদের অংশগুলোকে পরে গুলমার্গ বা পেহেলগাঁওয়ের দিকে নিয়ে আসা হলো, সোনমার্গে আর আমরা শুট করতে পারলাম। কিন্তু সেটা যেরকম ভাবেই আমাদের সেটাকে ফেস করতে হোক না কেন, আমরা যখন গেছি তখন মাইনাস টেম্পারেচার পেয়েছি, আমরা তার মধ্যে বৃষ্টি পেয়েছি, বৃষ্টির মধ্যে আমাকে একটা ভেজা খাটে প্রায় সারাদিন শুয়ে শুয়ে শুট করতে হয়েছে। আমরা যে ঘরটার মধ্যে শুট করছি ছাদ তো দেখা যাচ্ছে না, ছাদটা দড়ি দিয়ে বোনা আর কি, হ্যাঁ, যাতে আলো ঠিকঠাক মতো ঢোকে সারাদিন, ওই আলোটাকে ন্যাচারাল লাইট হিসেবে কাজে লাগানো যায়। মানে কি হাউস বোটের এই ফিলটা এমনি একটা জায়গায় লগ হাউস বা তাঁবু এইগুলো দেখানোর জন্য। এবার তার ফাঁক দিয়ে বৃষ্টি ঝরঝর করে পড়ছে, বিছানা ভেজা, গায়ের জামা কাপড় ভিজে গেছে, এবং একটু বৃষ্টি যখন ধরছে ওই শুকনোর তো আর টাইম পাওয়া যাচ্ছে না, তার মধ্যে আমাদের শুট করা হচ্ছে। এবং তাতে মানে আমি তখন মারা গেছি সেই শট নেওয়া হচ্ছে, এবং প্রায় মোড়া কেঁপে ওঠার মতো সেই শট হচ্ছে আর কি, সারা গা থেকে ভাব বেরোচ্ছে ঠান্ডা, এরকম অবস্থা। তা সেইগুলো তো সবসময় আমাদের শুটিং এ থাকেই। মানে আমাদের এরকম প্রায়শই হয় যে গরমকালে পিচের রাস্তায় স্যুট পরে মারপিট করতে হচ্ছে, আর শীতকালে মানে বরফের মধ্যে হয়তো খালি গায়ে নেমে পড়তে হচ্ছে। সেগুলো বাদ দিয়ে বলছি, বাকি যা হয় এখন খুব অল্প দিনে আমাদের অনেক কাজ তুলতে হয়, যার জন্য সবসময় সময়ের বিরুদ্ধে দৌড়ানোর একটা ব্যাপার থাকে। দিনের শুট, রাতের শুট, প্রায় ঘড়িতে যতক্ষণ একটা শুটিং এর শিডিউলকে ভাঙা যায় তার থেকে খানিকটা এক্সটেন্ড করে যাওয়া। এবং
যে শুটিংটা হয়তো আগে হতো 45 দিনে, একটা ছবির ক্ষেত্রে বলছি, এটার কথা দিয়ে বলছি না, সেটাই হয়তো করতে হচ্ছে এখন 22 দিনে। ওটিটিতেও সেটাই করতে হচ্ছে, এবং সেখানটায় হলে অভিনেতারা তো সেই পার্টটাই করছে কম দিনে, ওটিটি আরো কম। হ্যাঁ, তা টেকনোলজি অনেক উন্নত হয়েছে, আলো হালকা হয়ে গেছে, ক্যামেরা হালকা হয়েছে, সবকিছুই এদিক দিয়ে সত্যি। পাশাপাশি এটাও ঠিক যে আগে আমি যখন কাজ শুরু করেছি তখন 8 ঘন্টা শিফট করেছি, সেগুলো বেড়ে এখন 12, 14, 16-তে চলে যাচ্ছে। তা অতক্ষণ ধরে এটা শুধু কায়িক পরিশ্রমের কাজ নয়, মাথারও কাজ। সেগুলো তখন তারপর ওরকম প্রতিকূল একটা প্রাকৃতিক দুর্যোগ বা ওই রকম একটা জায়গা, তখন সেটা মানে ওই পুরো শুটিংটা ধরে ওই মানে এনার্জি রাখা বা স্যানিটি রাখা, সেগুলো অনেক সময় খুব চাপ হয়ে যেত। সেইটার এগেনস্টে দৌড়ানো একটা বড় ব্যাপার ছিল। কিন্তু ফেলুদা করতে সবারই এত রোমাঞ্চকর লাগে, এত ভালো লাগে যে দিনের শেষে আলটিমেটলি যখন আমরা দেখি যে কাজটা হলো এবং সেটা এত চমৎকার ভাবে হয়েছে, তখন যখন মনে হয় দর্শক এটা দেখে তো আর এগুলো কিছু বুঝবে না, তারা বিনোদন পাবেন, তারা আনন্দ পাবেন, তারা তাদের উৎসব সেলিব্রেট করবেন, তখন মন ভরে যায়। ঋদ্ধি, একটু ঋদ্ধির কাছে আসি। সেটা হচ্ছে যে আমরা যদি তথাকথিত সৃজিত ঘোষ বলি, সৃজিতদার যে ছবির জগৎ, আমরা দেখেছি যে সৃজিত ঘোষে ঋদ্ধি সেনের এখন অব্দি যে যে চরিত্র দেখা গেছে, তুলনামূলক পর্দায় তাদের সময় কম কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি মনে হয় এবার সেই চৌকাটটা পেরোলো? এখন চরিত্রটা বেশ না, আমার সেটা সময়সীমার থেকে মনে হয়, কারণ আমার সৃজিতদার সাথে যে কাজটা ভিঞ্চিদা, তার আগে আমি দেখি সেইটা অনেক বড় চরিত্র করার থেকেও অনেক বেশি লোকের কাছে পৌঁছেছে, এবং সেটা খুব মিথ ভেঙে দেয় যে তোমার স্ক্রিন টাইম অনেকটা আছে মানেই যে মানে তোমার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, তুমি অল্প একটা স্ক্রিন টাইমে করছো না সেটা গুরুত্বপূর্ণ নয়। সেটা একেবারেই তা নয়। আমরা সেটা উদাহরণে সৃজিতদারই একটা চতুষ্কোণে সবাই পাঠ করেছে বড় বড় চরিত্র, এবং কৌশিক গাঙ্গুলি শুরু এবং শেষে দুটো সিন করে একদম চোখ কেড়ে নিয়ে চলে গেছেন আর কি। সুতরাং যদি তোমার সেই চরিত্র, সেই মেটেরিয়াল থাকে, লেখক যদি দিয়ে দেন এবং যদি অভিনেতা সেটা প্রতি জাস্টিস করতে পারে, তাহলে সত্যি সময়সীমাটা একদমই মানে গুরুত্বপূর্ণ নয়। সুতরাং এইবারে হয়তো কাজের দিনটা স্বাভাবিকভাবে লম্বা, কিন্তু আমার খালি মনে হয়েছে যে মানে কোনো চরিত্রেরই যদি তোমার মনে হয় যে তোমার কিছু করার আছে, সেইটা তুমি দর্শকের কাছে ঠিক পৌঁছে দিতে পারবে যদি তুমি সেটার প্রতি মনোযোগী হয়ে সেইটুকুনি করো যতটুকুনি তোমার কাছ থেকে চাওয়া হয়েছে। সুতরাং এমন না যে সৃজিতদার আবার মানে তার থেকে মানে ভিঞ্চিদার আর এক রকমের চ্যালেঞ্জ ছিল, মজা ছিল, কারণ একদমই একটা সিনারি একটা শুটিং ছিল। এখানে যেহেতু এই চরিত্রটার মানে সেই অর্থে অনেকটা অংশ থাকলেও তার অনেক বেশি করার থেকেও শোনার দায়িত্বটা বেশি, তো সেটা অভিনেতা হিসেবে প্রলোভন হয় যে না কিছু কম করা থাকলে বোধহয় কিছু একটা করে ফেলি। তো সেই প্রলোভনটাকে সামলানোটাও একটা অভিনেতার কাজ। সেইটাও মানে অভিনয় করতে করতে বুঝতে পারি আমরা যে না সবসময় যে করা মানেই করার থাকা মানেই অনেক কিছু করা, শোনাটা কিছুই করা না। সেটা অনেকটা আমার মনে হচ্ছে এই ছবিটা, এই সিরিজটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছু সময় কিছু না করাটাও কিন্তু অ্যাপারেন্টলি পরে সিনেমাতে গিয়ে মনে হয় যে অনেক কিছুই করা হয়েছে। বেশ ঋদ্ধি তো এখনো প্রথম থেকেই এখনো বলবো সমান তালে মঞ্চে অভিনয় করছো। মঞ্চ তো অনেকটা সময় দাবি করে যে কোনো অভিনেতার থেকে, তার পাশাপাশি ছবিতেও তোমাকে দেখা যাচ্ছে, এবং সেটা বড় বাজেট বা ওটিটি যেখানেই আমরা করি। এই ব্যালেন্সটা করছো কিভাবে? এটা ব্যালেন্স করার কিছু নেই। আমাদের রাদার মানে খুব ভালো হতো যে তুই মঞ্চ থেকে আমরা অর্থ উপার্জন করতে পারতাম আমাদের দেশে, মানে আমাদের দেশে না কিন্তু আমাদের রাজ্যে সেটা খুবই কঠিন, যে যেটার কারণে অনেককেই আমি ছোটবেলা থেকে দেখেছি, ধরো রনি কাকু হোক, আমার মা বাবা হোক, এবং রনি কাকুদের জেনারেশনের সমস্ত অভিনেতারাই তারা যেভাবে আরো মাল্টিপল ফরম্যাট ব্যালেন্স করেছে একসাথে, যাত্রা হতে পারে, মঞ্চ হতে পারে, টেলিভিশন হতে পারে, সিনেমা হতে পারে, রেডিও হতে পারে। কারণ একজন অভিনেতার আলটিমেট কাজ হচ্ছে গল্প বলার একটা অংশ, সে এবং সেটা সে যে মাধ্যমে পারবে সে মাধ্যমেই বলবে। আজ সিনেমা না করতে হলে থিয়েটারে বলবে, থিয়েটারে না করলে রেডিওতে বলবে, রেডিওতে না পারলে এখন অডিও বুক হয়, অডিও বুকে বলবে। কিন্তু অভিনেতার কাজ তো সেটা চরিত্র হয়ে ওঠা, শুধু মাধ্যমটাতে ব্যালেন্স করতে জাগলিং এ খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সেটা হয়তো চিত্র পরিচালক যে আর যে নাট্য পরিচালক তার হয়তো মাধ্যমগত অনেকটা মানে পার্থক্য হবে, কারণ থিয়েটারের নির্দেশনার টেকনিক এবং সিনেমার নির্দেশনার টেকনিক একদম বিস্তর ফারাক। সুতরাং সেখানে অভিনেতার কাজটা হ্যাঁ অবশ্যই একটা ক্যামেরার মাপে অভিনয় করার, মঞ্চের মাপে অভিনয় করার মধ্যে একটা পার্থক্য থাকলে সেই সঙ্গে তোমার কাজটা তো একই, যে তোমাকে চরিত্র হয়ে উঠতে হচ্ছে। সুতরাং সেটা জাগল করার কিছু নেই। বরং যেটা মনে হয় যে থিয়েটার করে যদি আমরা অর্থ উপার্জন করতে পারতাম, সেটা যদি আমাদের সেই পরিকাঠামো এখানে থাকতো, তাহলে আরো বেশি সময় হয়তো সেখানে দেওয়া যেতে পারতো। কারণ প্যারালালি অনেক সময় সিনেমার কাজ করতে হয় ইচ্ছে না করলেও, কারণ সেটা আমাদের রোজগারের একমাত্র জায়গা। কিন্তু থিয়েটার করে যদি আমরা উপার্জন করতে পারতাম তাহলে হয়তো অনেক
সেই অর্থে যে ছবি করতে ইচ্ছে করছে না বলে দিতাম স্বচ্ছন্দে। আচ্ছা, তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো আমাদের। আমার চরিত্র হচ্ছে এই যে জাজবাবুর অ্যাসিস্ট্যান্ট, এবং জাজবাবু একটা অটোবায়োগ্রাফি মতো লিখতে চেয়েছিলেন, সেইগুলো সুশান্ত লেখে বসে বসে। সমস্ত প্রাইভেট ইনফরমেশনের অ্যাক্সেস তার কাছে রয়েছে, এবং সেই ইনফরমেশন গুলো থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস বেরোয় ছবিতে, সেটা সবাই যারা দেখলে বুঝতে পারবেন। এবং এটার মধ্যে অ্যাডিশনাল প্যারানর্মাল লেয়ার আছে, যেটা অন্যান্য ফেলুদার গল্প কিছুতে আমরা দেখেছি, অনেকগুলোতেই আছে, কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্কর অন্যতম গল্প যেখানে একটা প্যারানর্মাল লেয়ার থ্রিলারের সঙ্গে দর্শক পাবেন। একটু তোপসের কাছে ফিরি। আচ্ছা, কল্পনকে আমরা প্রথম থেকেই মানে আমরা দর্শকরা তোপস হিসেবে ভীষণ ভাবে মেনে নিয়েছে। একদম সরাসরি জিজ্ঞেস করছি, শ্রীজিৎ মুখার্জির তোপসে মানেই তুমি, হ্যাঁ, কিন্তু শ্রীজিৎ মুখার্জি যে অন্যান্য যে সিরিজ করছেন বা বড় পর্দায় ছবি করছেন, সেখানে কল্পনাকে খুব একটা দেখা যাচ্ছে না। আক্ষেপ বা রাগ কিছু হয় না? একদমই না। সেটা সবসময় একজন ডিরেক্টরের ডিসিশন, সে আমাকে কোথায় কাস্ট করবে না করবে। এবং তোপসে যেহেতু একটা প্রমিনেন্ট চরিত্র বলা যেতে পারে, সেটা অন্য অনেক চরিত্রকে ছাপিয়ে যায়। এবং আমি ইয়েতে পদাতিকে একটা চরিত্র করেছি, পদাতিকে আমি একটা ছোট চরিত্র করেছি, তো এন্টায়ারলি ট্রু না যে আমি করছি না। বাকিটা আমার মনে হয় ডিরেক্টরের উপর ছেড়ে দেওয়া ভালো, তার ডিসিশন এটা একদম। প্রথম যখন তোপসে হয়েছিল এবং এখন হচ্ছে কোনো ডিফারেন্স বা কিছু? এখন তো আরো অভিজ্ঞ, আরো পোক্ত। হ্যাঁ, মানে ডিফারেন্স মানে আমিও মানে আমার একটা লার্নিং কার্ভ হয়েছে। তখন আমি যতটা বুঝতাম চরিত্রটাকে, এই কি বলবো, এই কাজটাকে, পুরো ফেলুদা মাল্টিভার্সটাকে যতটা বুঝতাম, এখন তার থেকে একটু বেটার বুঝি। আমি নিজে আমার মনে হয় অভিনেতা হিসেবে একটু হলেও গ্রো করেছি। হ্যাঁ, আর তোপসের ক্যারেক্টারটাও প্রথমে যেরকম ছিল, তোপসের ক্যারেক্টারেও হয়তো অত বোঝা যায় না ওরকম ভাবে, বাট আমার মাথার ভেতরে একটা লেয়ারিং আস্তে 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 অ্যাড হয়েছে। এটা ভীষণ প্রকট নয়, কিন্তু হয়েছে এক ধরনের। তারপরে আমার মনে হয় তোপসেও খানিকটা বড় হয়েছে ফেলুদার সাথে সাথে অ্যাডভেঞ্চার করতে করতে। ঠিক আছে, এখন তোপসে আরেকটু বড়, একটু বড়। প্রথম যখন ছিল তখনের থেকে আর একটু বড় শেষের গ্রোথ আছে। বেশ, তোমাদের দ্বিতীয় কাজ মানে ফেলুদার দ্বিতীয় কাজ যত কাণ্ড কাঠমান্ডুতে এখনো মুক্তি পায়নি, নানা রকম আইনি গেরোয় বা যে কোনো সমস্যা আটকে রয়েছে। কষ্ট হয়? বা তার ভবিষ্যৎকে কিছু যদি আমরা দর্শকদের বল। এইগুলো নিয়ে ভেবে, যেটা নিয়ে আমার কোনো হাত নেই, যেটাতে আমার কিছু করার নেই, সেটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তো সেটা যখন বেরোবে, আমি জানিও না কি চান্স রয়েছে বেরোনোর, আমি জানি না, সত্যি জানি না। কাজ আটকে গেছে আর কার মনে আনন্দ হয়? একটা কাজ আটকে গেছে, দর্শক দেখছে না, ভীষণ আনন্দ। আনন্দ না, আমি বলেছি যে সেই বিষয়ে তোমার আক্ষেপ তো আছে, সেটা ভবিষ্যৎ। আমি কিছু করতেও পারবো না, আমি জানিও না, আমার কিছু করার নেই, সেটা নিয়ে আক্ষেপ হয় না। তবে ওটাতে মানে এই প্রত্যেক কটা ফেলুদা 1980s এর সেট করা পিরিয়ড। এটাও কি একটা আধুনিক, একটা তো কাঠমান্ডুটা আধুনিক ছিল, কন্টেম্পোরারি ছিল, তো সেটা একটা অন্য রকমের জিনিস দর্শক পেত। আমরাও একটু অন্যরকম ছিলাম সেটাতে, জামা কাপড়ের দিক থেকে, আবহাওয়ার দিক থেকে, সব দিক থেকে। তো সেইটা দেখতে পেলে ভালোই হতো, আমাদেরও দেখার। এটা তো 1987। আচ্ছা, তিনজনকে আমার প্রশ্ন যে আমরা শুনেছি যে শ্রীজিৎ মুখার্জি পরিচালনায় অভিনয় করতে গেলে অভিনয় রীতির একটু রদ বদল করতে হয়, একটু বদল করতে হয় চরিত্রের খাতিরে, বা যে মাপের বা যে আঙ্গিকের ছবি বানান। এইটা কি তোমাদের ক্ষেত্রেও কি হয়েছে, বা তোমরা কি সেই বিষয়ে মানিয়ে নিয়েছো বা কিছু? আমি তো খুব ফ্রি হ্যান্ড পেয়েছি, আমি এই দুটো কাজ করেছি। শ্রীজিৎ একদম ভোরে স্বাধীনতা দিয়েছে, পড়েছে যখন তখন চমৎকার একটা গাইডলাইনে পেয়ে গেছি। শ্রীজিৎ নিজে অভিনয় করে পড়তে ভালোবাসে, এবং তার থেকে একটা খুব নৈর্ব্যক্তিক, কিন্তু কিভাবে একজন অভিনেতাকে ও চাইছে, তার ম্যানারিজম বা তার বৈশিষ্ট্যগুলো ও পড়ার মধ্যে দিয়ে তুলে ধরতে পারে। এবার সেটা থেকে আমি যখন করছি, ও যদি খারাপ লাগে তাহলে বলে যে এটা ছেড়ে দাও, এটা করবে। আর যদি সেটা ওর পছন্দ হয় তখন বলতে পারে যে এটা ভাল লাগছে বা এটা আরেকটু ক্লিয়ার আপ করতে পারো। আমার তো বরং এই চরিত্রটায় মনে হয়েছে যে আমি যে চেহারায় বা যে ধরনে আমার হাঁটা চলা কথা বলার ইয়েটা করেছি, কিছুটা হলেও লোকে নতুন কিছু পাবে দর্শক। মানে এটা আমি আগে কখনো আমি এক্সপ্লোর করিনি, এই ধরনটা এক্সপ্লোর করিনি। তাতে সেটা তো ডেফিনেটলি যে স্ক্রিপ্ট ও যেহেতু নিজেই লেখে, ও ডিরেকশন দেয়, কাজেই ওর সেইটা অনেকটাই সাজিয়ে এনে দিয়েছে। আমার দিক থেকে তো মানে ওরা ওদেরটা বলতে পারবে, আমার দিক থেকে তো মানে
খুবই আমি সেদিক থেকে আমি বরং আগে টেক্সটটা পড়েছি, টেক্সটটা পড়ে দেখেছি তার থেকে অনেক মানে অন্য একটা জায়গায় ও আমাকে দিয়েছে। তার ব্যাকড্রপ গুলো, তার পেছনের গল্পগুলো অনেক সাউন্ড, অনেক কংক্রিট, দর্শককে অনেক রক্ত মাংসের করে পৌঁছে দিতে পেরেছে। এখন তুমি তো এই ওটিটিতে জাজ, রাজ্য রাজনীতিতে জাজ নিয়ে যা চলছে, সেখানে কি আমি বলবো যে দর্শক কি নতুন একটা আঙ্গিক পাবে জাজিয়াতির যিনি যা করেছেন? না, এটা তো একদমই ফিকশনাল, কত আগের একটা গল্প, এবং বাকি যেগুলো সেগুলো মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই, আমার ধারণা যে কোনো শিক্ষিত মানুষের মধ্যেই দ্বিধা থাকতে বাধ্য। কারণ আমাদের বর্তমান পরিস্থিতি বলো বা আগেও বলো, তুমি হয়তো একটা পক্ষ নেবে, কিন্তু তুমি কোথাও মানে তোমার শিক্ষা এবং সচেতনতা তোমাকে কোথাও দ্বিধাগ্রস্ত করবে। সেটাই মানুষকে কি বলবো আরো প্রত্যেকদিন নতুন করে আরো বেটার মানুষ হওয়ার জন্য ঠেলে দেয়। তা সেটার ক্ষেত্রে ওই দ্বন্দ্বের জায়গাটা এখানটায় খুব বড় একটা ভূমিকা নিয়েছে এই চরিত্রে, এবং আমার ধারণা ওই দ্বন্দ্বের জায়গাটা থাকলে যে কোনো অভিনেতার সেই চরিত্রগুলো করতে আরো লোভনীয় হয়ে ওঠে। সেই চরিত্রগুলো যে দ্বন্দ্ব রয়েছে, ওই ডায়ালেকটিক্সটাই তো আমরা সবসময় অভিনয়ের মধ্যে দিয়ে তুলে আনার চেষ্টা করি। ঋদ্ধির ক্ষেত্রে কি মানে চরিত্রটার ব্যাপারে? না, চরিত্রের ব্যাপারে মানে জানো যে আমরা যে শুনি যে সৃজিতদা যখন ছবি পরিচালনা করে, শ্রী মুখার্জির ছবি, অভিনয় রীতিতে একটু বদল আনতে হয়। না, এইটা সেক্ষেত্রে যে কোনো ডিরেক্টরের ক্ষেত্রেই বদল হয়, এটা খুব মানে আপেক্ষিক একটা বিষয় যে কোন ডিরেক্টর, সব ডিরেক্টরই তার মতন করে কাজ করে এবং সেই তার প্রসেসের সাথে সব অ্যাক্টরকেই হয় একটা সংঘাত সৃষ্টি হবে, না হলে একটা নতুন প্রসেস বেরোবে বা তার প্রসেসের মধ্যে দিয়ে তোমায় কাজ করতে হবে। কিন্তু কারোর ছবি করার জন্য আলাদা রদবদল কোন অভিনেতাকে তো করাটাই অভিনেতার কাজ, সব ডিরেক্টরের ক্ষেত্রেই পৃথিবীতে সেটা সত্যি। এবং তোমাকে সাবজেক্টের উপরও ডিপেন্ড করছে, তুমি কোন সাবজেক্ট নিয়ে ছবিটা করছো সেই অনুযায়ী মানে অভিনেতার অভিনয়ের রদবদলটা অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে, শুধু পরিচালক নয়, আরো অনেকগুলো মানে ডিমান্ডের উপরে সেটা দাঁড়িয়ে থাকে। সৃজিতদার পরিচালনা যেটা আমার মানে প্রতিবার মানে দুবারই কাজ করতে গিয়ে যেটা মনে হয়, সৃজিতদা ভীষণ ভালো অভিনয় নিজে বোঝে, এবং সেটার জন্য যেটা করতে পারে যে যদি ছবিতে 11 জন অভিনেতা থাকে তো 11 জনকে 11 রকম ভাবে গাইড করতে পারে। এবং সৃজিতদার গাইডেন্সের ভঙ্গিটা খুব মজা লাগে আমার, যাকে কিভাবে বলবে সেটা যে এমন সবসময় যে দেখিয়ে দেওয়া বা বলে দেওয়া বা চাপিয়ে দেওয়া তা না। 11 জনকে আমি দেখেছি ঠিক 11 রকমেরই আলাদা 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 একটা দিক দেখিয়ে দেয়, এবং সেই দিক দেখিয়ে দেওয়াটা ভীষণ সাটল। মানে হয়তো সেটা খুব গোদা ভাবে বলছে, কিন্তু যে বুদ্ধিমান অভিনেতা সে ঠিক বুঝে যাবে, হয়তো সৃজিতদা একটা শব্দ বলবে বা শুধু তাকালো বা হয়তো কাট বলার পরে বুঝলি তো, তোমার সে বুঝে গেল আচ্ছা হ্যাঁ কি বোঝাতে চাইছে। সুতরাং ওর মানে সৃজিতদার গাইডেন্স প্রসেসটা খুব ইন্টারেস্টিং, এবং আমার ভালো লাগে যে সমস্ত মানে অ্যাক্টর অনুযায়ী সৃজিতদা মানে তার সাথে ডিল করে। এটা মানে সবাই এগ্রি করবে এখানে যে অ্যাক্টর মানে এটা তোমরা মানে আমি মানে আমার বাবাও যখন কাজ করেছে আমি সেটাও শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি, নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে ডিপেন্ডিং অ্যাক্টর কি, যে অ্যাক্টর তার সঙ্গে সৃজিতদা কিভাবে কমিউনিকেট করবে, তার কতটা নেওয়ার ক্যাপাসিটি আছে বা নেই, সেইটা পুরোটা সৃজিতদা চমৎকার ভাবে স্টাডি করে তাকে ব্রিফ করে। সুতরাং নিজের একটা প্রসেসই 11 জনের উপর চাপিয়ে দিচ্ছে, সেইটা একেবারে এটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা ফেলুদার নয়, আমার রাজকাহিনীর একটা গল্প মনে পড়ছে যে ছাদের উপরে দৃশ্যটা হচ্ছে আমার এবং বেগম জানের একটা দীর্ঘ দৃশ্য, আমি দেখছি সৃজিত তার আগে পরে বা একটা শট নিয়ে আরেকটা, এদিকে সূর্য ডুবছে আর কি, খুব বেশি নেওয়া যাবে না, দুটো শট নেওয়া যাবে, বসে ঋতুর পাশে নানা রকম বোঝাচ্ছে, আমি খুব অবহেলিত বোধ করছি, কিছুই বলে না। এবার প্রচুর বকর রয়েছে, ঝামেলাও রয়েছে, কারণ তার আগে যে দৃশ্য দুটি করেছি তার সাথে এটা একদম প্রায় বিপরীত মেরুতে একটা প্রায় অন্য মানুষ হয়, যে বোধের কথা বলে, যে সচেতনতার কথা বলে, এবং যে আবেগের জায়গা থেকে ক্যারেক্টারটাকে বলে। তা আমি মাঝে মাঝে বলছি যে কিছু বলো, মানে কিছুই বলে না, হ্যাঁ দাঁড়াও না বলে আবার দেখি ওই চলে যাচ্ছে। সেখানে ভাবছি কিছুই কি হচ্ছে না, হোপলেস বলে ধরে নিয়েছে, যেহেতু ডিরেক্টরস মিডিয়া আমায় হয়তো দেখানোই হবে, শোনা যাবে দেখাবে হয়তো সূর্য, দেখাবে হয়তো নারকোল গাছ। ডিরেক্টরের ছবির ক্ষেত্রে মানে স্টেজে যেরকম অভিনেতা জানে সে গান, যতক্ষণ থার্ড বেল পড়বে এবং যতক্ষণ মানে ড্রপ সিন পড়বে তার মধ্যে মানে ডিরেক্টর বাইরে থেকে চুল ছিটতে পারে, নিজের মাথা ঢুকতে পারে, কিন্তু কিছু করার নেই, সে ভালো করুক খারাপ করুক দর্শকের এবং ডিরেক্টরকে মেনে নিতে হবে। ছবি তো তা নয়, সম্পূর্ণভাবে ফেলে দিয়ে এই সুটকেসটাকে দেখিয়ে তার উপর তার পুরো গলা, এমনকি তার গলা রইল না, অন্য কাউকে এমনকি একটা কুকুর ডাকিয়ে দিতে পারে, হ্যাঁ রিয়াকশনে দেখা যাবে যে অন্য কি বলছে। আমি চরম ইনসিকিউর। এবার একদম শেষে এসে আমার বলে গেল দুটো শট নেব, ধরে নেবে
একটা তুমি একাডেমিতে করছো, একটা ধরে নেবে মধুসূদনে করছো। আমার কাছে ওটাই কিন্তু এনাফ যে ও কি চায়, কোন ধরনের এক্স্যাক্টলি। তো সেটা মানে ওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আর কিছুই আমাকে ইয়ে করলো। এক্স্যাক্টলি। কল্পনার ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে তাই কোনোদিন আমার উপরে কোনোদিন কিছু চাপিয়ে দেয়নি, মানে তোপসে নিয়েও যে আমি এইরকমই চাই, এরকমই করতে হবে তোমাকে, এরকম কোনোদিন বলেনি। বরঞ্চ প্রথম দিকে আমাকে একবার এসে বলেছিল যে ওই লাইনগুলো যতটা আমি লিখেছি ততটা তোমারও, মানে তুইও ওই লাইনগুলোকে নিজের মতো করে বল যেখানে যেখানে মনে হয়। সেই ফ্রিডমটা সবসময় দিয়েছে, এবং যেটা ওনারাও বলছিলেন যে যদি কিছু ছোট ডিরেকশন দেওয়ার হয় এসে আস্তে করে বল দিয়ে চলে যাবে, আচ্ছা এইটা একটু এরকম ব্যাস, কিন্তু তাছাড়া কোনো রকম চাপানো নেই। এরকম অনেকবার হয়েছে যে আমরা ভূষণ গোবান করে দিয়ে হয়েছে, গাড়িতে করে যাচ্ছি শর্ট দিতে, তখন শ্রীদার একটা মেসেজ পেলাম যে আচ্ছা লাইনটা আমি একটু পাল্টেছি, এবার একটু ওইটা করে নে, সেটা আমি ওইখানে যেতে যেতেই দেখে নিলাম, নিয়ে তারপর ওখানে গিয়ে করলাম। এবং ভালো ডিরেক্টরের মানে উপমা দেওয়াটা খুব ইন্টারেস্টিং। এই যে রনি কাপুর যে গল্পটা বললো, এই সেম আমার মনে আছে ভিঞ্চিদার ওপেনিং সিনটাতে আমি প্রথম শটটাতে একটু তাড়া করছিলাম বলে, তো সৃজিত দা আমাকে শেষে একটা কথা বললো যে শোন, তুই ধরে নে ছবিটা এই সিনটাতেই শেষ, এটা একটা শর্ট ফিল্ম, যদি এটা শর্ট ফিল্ম হতো তাহলে তুই অভিনয়টা কিভাবে করতিস, কতটা সময় নিস। বুঝে গেলাম ঠিক আছে, আমার তাহলে কোনো তাড়া নেই, ধরুন এইখানে ছবি শুরু, তুই ব্যাট দিয়ে ফোন করলি, পুলিশ গ্রেপ্তার করলো, ছবি শেষ। সেইবার তুই দেখ যে তুই কতটা পেসিং করবি, অভিনয় কতটা সময় নিবি, তখন আমি বুঝে গেলাম আছে কতটা। তো এই উপমাগুলো খুব সুন্দর, ওই মোমেন্টে এই কমিউনিকেশন গুলো দারুণ, ভেরি ভেরি ডিরেক্টর এগুলো বুঝে যায়, ঠিক মানে অনলাইনের মতন একদম ছোট্ট একটা গাইড করে দেবো জাস্ট একটুখানি। হ্যাঁ, আমরা একদম সাক্ষাৎ করে শেষের দিকে চলে এসেছি, সুতরাং তিনজনকেই থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা ডিরেক্টর সেলিব্রিটির সম্বন্ধে জানি, যদি কোনো সাহিত্য থেকে আমরা অ্যাডাপ্ট করি যে কোনো ছবি, সে গোয়েন্দা ধর্মীয় বা ভালোবাসার যে কোনো, শ্রী মুখোপাধ্যায়ের ফেলুদা যে পরিচালনা করেছেন, আগে আমরা দেখেছি যে গল্পের স্বার্থে, ছবির স্বার্থে হয়তো সেখানে সামান্য তথাকথিত অ্যাডাল্ট কন্টেন্ট এসেছে। ধরুন আমি আরেকটু ভালো করে বললে হয়তো বোঝাতে সুবিধা হবে, সত্যজিৎ রায় খানিক ইচ্ছে করেই তথাকথিত ফেলুদা সিরিজে তেমন নারীর চরিত্র রাখেন, যেহেতু ছোটরা পড়ে, কিশোররা পড়ে এবং বড়রা তো বৌগ্রাসে গেলে। ওটিটিতে আমরা দার্জিলিং জমজমাটে দেখেছিলাম যে একটা এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার বা ঠিক। আমি বলতে আমার প্রশ্নটা যে ফেলুদা যতটা আমাদের, যতটা রনিদাদের বয়সী, ততটা তো শিশুদেরও। আমি বলছি যে কোথাও কি একটা ঝুঁকি থাকে, কোথাও কি একটা ঝুঁকি থেকে যায়। তিনজনকে আমার প্রশ্ন যে অ্যাডাল্ট কন্টেন্ট যদি তথাকথিত মানে শিশুদের জন্য যেটা মনে হয়, ফেলুদাতে বিশেষ করে যদি ছবির স্বার্থেই যদি আমি নিলাম যে অ্যাড করা হয় ফ্লেভারের জন্য, সেটা কি কোথাও শিশুদের জন্য ঝুঁকি, যারা শিশুর ফেলু ভক্ত? খুব ইম্পর্টেন্ট, শিশুটা এখন যারা তাদের সেই শৈশবটা অনেকটা মানে অন্যরকম, যখন রনি কাকুরা বড় হচ্ছে বা তারপরেও যখন আমরা ছোট ছিলাম, এখনকার শিশুরা কিন্তু অনেক এক্সপোজ এবং আমাদের থেকে বেশি অ্যাওয়্যার এবং সচেতন। সুতরাং আমার মনে হয় সেটা একটা অ্যাডভান্টেজেরই দিকে, আমার মনে হয় তাদের জন্য আরো বেশি এক্সপেরিমেন্ট করা উচিত বলে তো আমার মনে হয়। সেটা যদি এরকম ভাবে দেখি যে কখনোই কিন্তু তাতে এমন আমার মনে হয়নি থাকে যাতে একটা শিশু বেড়ে উঠতে গিয়ে তার মনে বিরূপ প্রভাব পড়তে পারে। বিরূপ প্রভাব ওখানে সোশ্যাল মিডিয়ার জন্য চারপাশে পড়ছে, মানে ওটাকে এড়ানোর, কিন্তু ডেফিনেটলি যুগোপযোগী করার মতো করে একটু হয়তো কিছু ছুঁয়ে যাচ্ছে, তাতে সচেতনতাই বাড়বে বলে আমার মনে হয়েছে। এখানটাই আমি বলছি, কিন্তু আমার যে ফ্ল্যাশব্যাক গুলো রয়েছে তাতে এমন একটা জায়গা ছুঁয়ে যাওয়া হয়েছে যেটা খুব একটা ইঙ্গিত ছিল, হ্যাঁ, কিন্তু সেটাকে আরেকটু ইলাবোরেট করে দেখানো হচ্ছে বলে কিন্তু কারো শৈশব বিঘ্নিত হবে একদম। রক্ত মাংসের লাগ আবেগটা ম্যাটার করবে সেখানটায়, চরিত্রটার ক্ষেত্রে একেবারেই তাই। আমাদের ছোটবেলায় জেমস বন্ড দেখতে দেওয়া হতো না, কিছুতেই এখন আটকানো যাবে তুমি তো পারবে না। এখন রাতের একজন কিন্তু দেখে ফেলুদার গল্প পড়ে সবার আগে প্রশ্ন করবে যে এখানে এত মহিলা চরিত্র কম কেন, সেটাকে শিশুই প্রশ্ন করতে পারে। এন্ড হুইচ ইজ আ ফ্যাক্ট অলসো, যে তুমি যদি ভেবে দেখো সে ফেলুদার চরিত্রে, মানে এটা তো আমাদের একটা আইকনিক কাজকে আমরা ক্রিটিসাইজ করতে ভয় পাই। ক্রিটিসাইজ মানে তো সেটাকে অপমান করা না, সেটা কয়েকটা সঠিক প্রশ্ন তোলা যে সত্যি তো মহিলা চরিত্রের এত অভাব কেন, বা ফেলুদার কেন কোনোদিন কোনো গার্লফ্রেন্ড হলো না, বা হলে কি ক্ষতি হতো, তাতে কি রসায়নিত হয়নি না। কিন্তু সেইটা আমার মনে হয় একজন ডিরেক্টর তার ভিশনে কিন্তু সেইটুকুনি তার বোধ এবং জায়গা থেকে সেইটুকুনি ক্রিয়েটিভ লিবার্টি নিতেই পারে না, আমার মনে হয়। ডেফিনেটলি একমত। এবারে মানে ডিটেকটিভ চরিত্রদের অনেক সময় এই মানে মহিলা চরিত্র মানে গার্লফ্রেন্ড বা ওয়াইফ অনেক সময় থাকে না, কারণ ওটা একটা চরিত্রটাকে তৈরি করার জন্য করা হয়, যে ইমোশন কম,
সে একটা হার্ড সাইন, যেমন শার্লক হোমসের শার্লক হোমস, ঠিক। হ্যাঁ, তো ফেলুদার ওরকম ওই কারণে করা হয়, কিন্তু ওই মানে ওয়ান শুড বি ওপেন টু ইট, Open to it, exactly. এক্সপেরিমেন্ট তো করা যেতেই। একদম। একদম শেষে যদি সুযোগ দেওয়া হতো, তিনজনকে জিজ্ঞেস করছি যে জানতে ইচ্ছা করে যে তিনজনের ফেলু সিরিজের গোটা যে ফেলু দ্য ইউনিভার্স প্রিয় চরিত্র কি, মানে যদি অভিনয়ের সুযোগ আসে বা আসতো কি করতে? দেখো, ফেলু তো প্রাথমিকভাবে বটেই। আচ্ছা। তারপরে এই প্রশ্নটা আগে একটা উঠেছিল, আমি একটা লিখেছিলাম কোনো একটা পেপারে, মানে রবিবার শরীয়তে বা কিছুতে, ভুলে গেছি আমি কিসে। তো সেখানটায় খুব ইন্টারেস্টিংলি সোনার কেল্লা যখন আমি দেখেছিলাম, তখন আমি কখনো ফেলুদা হয়ে ওঠার কথা ভাবিনি, তার কারণ ওই বয়সে ফেলুদাটা অনেক দূরের জগৎ। কিন্তু আমার খুব টেনেছিল মন্দার। হ্যাঁ, ওটা আমার কাছে সাংঘাতিক কালারফুল, এবং মানে পরে আমাকে যে ক্যারেক্টার সব থেকে বেশি হন্ট করে, এবং অভিনেতা হিসেবে আমার কাছে মানে ছোটবেলায় তো অত কিছু বোঝা যায় না, কিন্তু আমি দেখছি আমি মোড়কের ডাকটা করার চেষ্টা করছি, আমি ল্যাক ব্যাক করে ঠ্যাঙের ওই মুভমেন্টটা করার চেষ্টা, এত কালারফুল, এমনি করে বুড়ো আঙুল দিয়ে, মানে ওটা কানু মুখোপাধ্যায় এমন ভাবে সাজিয়েছিলেন, ওটা কিন্তু ইকুয়ালি একটা ওই রকম মানে কি বলবো, ওই ফ্ল্যামবয়েন্স, ওই তাসের জামা, এবং ওই হাত দিয়ে টোকা মেরে ইয়ে করে প্রথমে ওই মুকুল বলে ওই টুম করে গ্লাসের মধ্যে টোকাটা দিচ্ছে, ওটাও সে ডাক্তার হাজার দিচ্ছে। আমি বলছি পুরোটার মধ্যে ম্যাজিক দেখাচ্ছে, সবকিছু মিলিয়ে ম্যাজিক্যাল চরিত্রই মনে হচ্ছে। মানে মন্দার একটা দারুণ চরিত্র আর কি, ফ্ল্যামবয়েন্সটা দেখার মতো। কাজে আমাকে ওই সময় মানে ওই ছোটবেলায় কিন্তু মন্দা খুব টেনেছিল। তার ভেতরে সোলটা নয়, তার খারাপটা নয়, কিন্তু একটা মানুষ ব্যক্তিত্বটা, হ্যাঁ ব্যক্তিত্বটা এত কালারফুল, মানে মনে হচ্ছে এরকম একটা কাকা থাকলে বেশ হয় আর যাকে মনে হবে সে একটু ডাকা বুকো, যাকে ওই দেখো না ও আমাকে মারছে, ওকে বকছে, বললে চল দেখি ইত্যাদি ইত্যাদি, মানে ওই রকম একটা মনে হচ্ছে বেশ গার্জেন গোছের একটা ইয়ে, মানে বেশ ওই খারাপটাও টানে বলে না, মানে ওই কালারফুল কতটা ইয়েটা, মানে ওটা ভীষণ টেনেছিল। ভবিষ্যৎ যদি সৃজিতদাকে বলা যে ভবিষ্যতে যদি সোনার কেল্লা, আমি বলছি সাপোজ সৃজিতদা যদি ভবিষ্যতে ওটিটির জন্য সোনার কেল্লা বানায়, পরিচালনা করে, এর বলা আছে কি? জানেন কি সৃজিতদা? না না, আমি ওরকম ভাবে কখনো এবার জানলে ফর শিওর। আমার মানে ওই যে বললাম, মানে এটা আরেকটা ইন্টারভিউয়ে বলেছি, আমার ছোটবেলা দেখা কোনো আইকনিক কিছু না নিজেকে নিয়ে তো ভাঙতে ইচ্ছেই করে না, মানে আমি নিজেকে কখনো, আমার মনেই হবে না যে ওটাকে ভাঙলেই আমার শৈশবটা চলে যাবে আমার হাতের মধ্যে। ওই যে বেড়ে ওঠার অতদিনের ফ্যান্টাসি, যেই মুহূর্তে আমি নিজে ওটাকে ওই রিয়েল, আমার যেরকম পুরোনো বন্ড খুব ভালো লাগতো, ওই যে প্লাস্টিক একটা অবাস্তব জগৎ, ওটা আমার কাছে একটা আধুনিক রূপ কথা বলে মনে হতো। ড্যানিয়েল ক্রেগের যেটা, সেটা মনে হয় ঘটতে পারে পৃথিবীর কোথাও একটা, তাতে না ওই ফ্যান্টাসিটা চলে যায়। আমার পুরোনো ব্যাটম্যান ভালো লাগে, মানে সেদিক থেকে আমি বেশি ফসিল হয়ে এসেছি বুঝতে পারি আর কি। মানে ডাইনোসরের যুগে আমার এক বন্ধু বলেছিল, আমাদেরই এক মানে বন্ধু অভিনেতা হিসেবে, যে ও কত বড় বললো, কত বড় জানি না, কিন্তু ওর প্রথম যে গুহা চিত্রটা পাওয়া যায়, ডাইনোসরের পিঠে বসে আছে, হাতে বিড়ি, আগুন আবিষ্কার হওয়ার জন্য ওয়েট করছে। আমাদেরই এক বন্ধু একটা সম্বন্ধে বলা হয়েছিল ওই রকম সম্বন্ধে বলা হয়েছে, বয়স কত, মানে কত বয়স জানি না, প্রথম গুহা চিত্রটা পাওয়া যায়, ডাইনোসরের পিঠে বসে আছে, হাতে বিড়ি, আগুন আবিষ্কার হবে, ওয়েট করছে। আমি জানি যে ওই জায়গায় আমি চলে এসেছি, আমার মানে ওই শৈশবটাকে নষ্ট জিজ্ঞেস করার কিছু নেই। আমার ঘুরঘুটিয়ার ঘটনা যে ভিলেন, সে নিজেই বাবা নিজেই ছেলে, মজুমদার। সুতরাং সে একটা প্রস্থেটিক মেকআপ ছেলে রাজেন, এবং কিন্তু সেই তার বাবাকে মার্ডার করে আর কি, সে বাবার ওই প্রস্থেটিক পরে বাবার ভূমিকায় অভিনয় করছে, এবং পরে ফেলুদা চলে যাওয়ার পর সে মেকআপ টেকআপ ছেড়ে, জানা যায় সে ওই পাসওয়ার্ডটা জানার জন্য, 820টা জানার জন্য ওই ছেলে সেজে, মানে বাবা সেজে করছিল। সুতরাং একটা ডুয়েল ক্যারেক্টার এবং অনেকটা অভিনেতার স্কোপ আছে, ওইটা খুব টানে। একটু রিস্ক নিয়ে জিজ্ঞেস করছি, যদি তোপসে না হতে গল্প, আমি যে জিজ্ঞেস করলাম যে তোপসে তো তুমি আগেও বলেছো যে খুবই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট ক্যারিয়ার থেকেও, এবং ভালোবাসার জায়গা। আমাদের আপামর বাঙালি সবাই তো আমরা কম বেশি তোপসে ফেলুদা তো হতে চাইবো না, কারণ যোগ দেওয়া থাকে না, হ্যাঁ, কিন্তু তোপসে সবাই নিজেকে মনে করতাম। সেই তোপসে হওয়ার ছাড়া যদি ফেলু ইউনিভার্সের যদি কোনো গল্পের বা সুযোগ, কি জানি, আমি কিছু বুঝতে পারছি না, এটা আমি কি বলবো, সিধু জাটা যাই না, না যাই না, সত্যি এটা আমার কাছে কোনো উত্তর নেই। তোপসে হ্যাপি উইথ ইট, অ্যাবসলিউটলি সে হ্যাপি উইথ ইট।
বয়সকালে সে দু জায়গাটা ভাবা যেতে পারে, অনেকটা বয়স অবস্থায় গিয়ে আচ্ছা, লাস্ট প্রশ্ন একদম, প্রিয় ফেলুদা গল্প? ওই সোনার কেল্লা দিয়েই না ইন্ট্রোডাকশন হয়েছিল প্রায়। আচ্ছা। হ্যাঁ, মানে তার আগে পড়েছি, কিন্তু সোনার কেল্লাটা না অদ্ভুত ভাবে মাথায় ঢুকে গেছে। ওটার ফ্যান্টাসিকে আর পরবর্তীকালে কোনো কিছু দিয়েই ছাড়িয়ে যেতে পারিনি বলে আমার মনে হয়েছে। আমার পক্ষে তাই উত্তরটা সহজ। আমার তিনটে, একটা হচ্ছে হত্যাপুরী, কারণ আমি প্রথম গল্প পড়েছিলাম পুরী যেতে যেতে, হত্যাপুরী আমার যেতে যেতেই পড়েছিলাম। আর হত্যাপুরী সত্যি প্লটটা মানে পড়ার সময় রোমহর্ষক প্লট। হত্যাপুরী কথা থেকে পড়ে যাচ্ছে, সেখান থেকে মুডটা সাংঘাতিক। আর একটা হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে, কারণ সেটাও একটা দুর্দান্ত গল্প ওরা করেছে, আমার ওটা দেখার খুব ইচ্ছে, যেমন ভীষণ, যেখানে মগনলাল আরেকবার ফেরে এবং সেই লালমোহন বাবু ওম্মানি পাদমে হুম দিকে চমৎকার একটা যে গল্প। আর ছোট গল্পতে আমার ভালো লাগে গোসাইপুর সরবরাহ, সেটাও চমৎকার একটা গল্প। আমার বাদশাহী আংটি খুব ফেভারিট, একমাত্র মানে না, হ্যাঁ, মানে সেই রকম এর মধ্যে কিন্তু বাদশাহী আংটি আমার বাচ্চা কিন্তু তো রঙটা তো ছিল, আমি বোম্বাইয়ের বোম্বেটা তো ছিলাম। এই দুটো আমার পড়ার স্মৃতি মনে আছে, মানে এই দুটো আমার মনে হয়েছিল খুব বড় স্পেকট্রাম। মানে বাদশাহী আংটি স্পেকট্রামটা হয়তো সেই অর্থে বড় নয়, কিন্তু তখনও আমি লখনৌ দেখিনি, ভুলভুলাইয়া দেখিনি, এবং এই বনবিহারী বাবু মানে সবকিছু মিলিয়ে, এবং জটায়ু ছাড়া ওই প্রথম মানে রণদার একটি সম্ভবত দৃশ্য ছিল, কারেক্ট মি ইফ আই এম রং, যেহেতু মমতার বসের কথাটা উঠলো আর একটু সময় নিয়ে, সেটা হচ্ছে তোমার যে চরিত্রটা বনবিহারীর যে সহকারী তথাকথিত গণেশ হায়না পুষছে, সে র্যাটেল স্নেক নিয়ে খেলছে, এবং সেই মানে তথাকথিত মানে একটা ফ্যান বয়েস হয়েছে, একটা অদ্ভুত রোমান্টিক চরিত্র, কোন দিকে রোমান্টিক যে সে আবার খুনও করে ফেলতে পারে, হাসি মুখে কথা হচ্ছে সামহার, যে সেই জায়গা থেকে। এবং বোম্বাইটা সম্ভবত রণিদাকে দিয়ে শুরু হচ্ছে ছবিটা, লাস্ট রণিদাকে দিয়ে শুরু হচ্ছে, ওই রণিদার ওই স্কেলটা অনেক বড় স্কেল, অনেক হিউজ স্কেল। এবং একটা শট আমার মনে হয় এটা যত ফেলুদা হয়েছে, আমি সত্যজিৎ একটা ধরেই বলছি, বোম্বেটা যে জায়গাটায় রয়েছে একই সাথে দেখা যায় জিপটা ক্রস করছে, ঘোড়া ক্রস করছে, ট্রেনটা যাচ্ছে, এটা আমার ধারণা এটা ফেলুদার মধ্যে এখন অব্দি ওটা শ্রেষ্ঠ শট অ্যাকশন হিসেবে বলছেন, ওই শটটা যে ডিজাইন করা যেতে পারে এটাই ধারণার বাইরে। ওই তিনটে সিনক্রোনাইজেশন একই সাথে, মানে এই তিনটে লেয়ারে দেখা যায় তিনটে ক্রস করছে, ওটা না মানে আনবিলিভেবল একটা, মানে ওই ঘোড়ার দল চলে যাচ্ছে, গাড়ি যাচ্ছে এবং ট্রেনটা যাচ্ছে, ওই ক্রিস ক্রস তিনটে লেয়ারে একটা শটের মধ্যে, ওটা ভাবা যায় না প্রেক্ষাপট। হ্যাঁ, এবং কতদিন আগে, আজ থেকে 22 2002-এ শুট করা, আর শুটও তো হয়েছিল বাইরে, সম্ভবত হায়দ্রাবাদে হয়েছিল, বোম্বেতে হয়েছিল। তো আমরা ছিলাম এতক্ষণ বা এখনো রয়েছি, রণিদা, বৃদ্ধি এবং কল্পন তিনজনকে বলবো আমাদের দর্শকদের জন্য কোনো মেসেজ বা কিছু দর্শকদের জন্য মেসেজ বলতে, আপনারা যতটা এক্সাইটেড ভূস্বর্গ ভয়ঙ্কর দেখার জন্য, আমরাও ততটা এক্সাইটেড নিজেরা, আমরা আমাদেরকে কিরম দেখতে লাগে, সমস্ত অভিনেতার হয় যে ফাইনাল প্রোডাক্টটাতে নিজেদেরকে কিরম দেখতে লাগছে, যা ওই মুহূর্তে দাঁড়িয়ে যে চরিত্রায়ন যেটা করা হয়েছে সেটা কেমন লাগছে। তো আমরাও ইকুয়ালি ইন্টারেস্টেড, আমরাও খুব অধীর অপেক্ষায় আছি যে 20 ডিসেম্বর আমরা দেখতে পাবো। তো আপনারা প্লিজ অপেক্ষা বেশি দিন নেই, অপেক্ষা করুন, দেখতে পাবেন। খুবই জমজমাট একটা কাজ হয়েছে। দিদি? হ্যাঁ, একই। ভূস্বর্গ ভয়ঙ্কর দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমরা এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি তার বিষয় আলাদা করে পরিচিতি বা ইন্ট্রোডাকশন না দেওয়াটাই মনে হয় ভালো, কারণ তাকে চেনেন না এই মুহূর্তে এমন বাঙালি বিরল, এবং তাকে দুভাবে চেনে, গোয়েন্দার সহকারী হিসাবে, গোয়েন্দাও হিসাবে। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, যাকে আমরা আপাতত জটায়ু বলেই ডাকি। ঠিক আছে অনির্বাণ দা, আমরা সরাসরি জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে সবার প্রতি সম্মান রেখেই বলছি, ওটিটিতেও যদি বলি জটায়ু মানেই অনির্বাণ চক্রবর্তী, এইটা সম্ভবত তোমার 4 নম্বর ফেলুদা সিজনে, 4 নম্বর ফেলুদা সিজন। তো এই মুহূর্তে কেমন লাগছে, কেমন মনে হচ্ছে, সেটা চট করে একটু শুনে নেবো। দেখো, তুমি যেভাবে আমাকে খুব স্পেশাল একটা ফিল করালে, ওটিটিতে তো এই মুহূর্তে আমি ছাড়া কেউ করছেও না, হ্যাঁ, মানে আমি একাই করছি, সুতরাং ওই তুলনা হওয়ার কোনো প্রশ্নই নেই। আর একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যত অভিনেতাই এরপরে জটায়ু বা লালমোহন গাঙ্গুলি অভিনয় করুক না কেন, সন্তোষ দত্ত
যে জায়গা, সন্তোষ দত্তর যে নাম বা ইমেজ অ্যাজ লালমোহন গাঙ্গুলি, তার ধারে কাছে কেউ কোনোদিন পৌঁছতে পারবে না। এর আগেও পারেননি, আমিও পারিনি, এবং আমার পরে যারা আসবেন তারাও পারবে না। ওই ছাপটা থেকেই যাবে সবসময়। কিন্তু এমনিতে হ্যাঁ ভালো লাগছে না, কারণ তার আরো একটা কারণ রয়েছে, যে আমি ওই যে বললাম নেম ড্রপ করছি না, কিন্তু সন্তোষ দত্ত যখন নাম উঠলই, ওরকম কিংবদন্তি অভিনেতার এরকম চরিত্রায়নের পর আমি বলবো যে তার উপর তো বিভিন্ন আরো খ্যাতিযশা অভিনেতারাও অভিনয় করেছেন জটায়ুর চরিত্রে। সম্ভবত এরকম গ্রহণযোগ্যতা এটা তো মানবে যে সন্তোষ দত্তের পর গ্রহণযোগ্যতা আমি যদি বলি জটায়ু হিসাবে, আপামর বাঙালি কিন্তু ভালোবেসেছে তোমাকে। হ্যাঁ, ভালোবাসা পেয়েছি, সেটা নিয়ে আমার নিজের কোনো সন্দেহ নেই। কিন্তু আমার নিজের তো একটা মূল্যায়ন আছে আমার সম্বন্ধে। আমি প্রথম কথা হচ্ছে, আমি বা আমার পরিচালক সেটা কখনোই চাননি যে আমি কোনো রকম ব্যর্থ অনুকরণের চেষ্টা করি, কারণ ওনার মতো করার আমি যদি চেষ্টা করতাম সেটা ফেলিয়ার হতো ফর শিওর। আমি আমার মতো করে করবার চেষ্টা করেছি, মানে পরিচালকও সেটাই চেয়েছেন। আমি আমার সেন্সিবিলিটি দিয়ে পরিচালকের সাথে আলোচনা করে যেরকম মনে হয়েছে করেছি। সেই যে পোর্ট্রেলটা দাঁড়িয়েছে সেটা দর্শকরা অনেকেই পছন্দ করেছেন, সমালোচনাও হয়েছে, হবেই, সেটা জেনেই আমরা কাজ করতে গিয়েছিলাম। কিন্তু সেটা মিলে আছে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, সেটা নিজে করেও এবং দর্শকদের ফিডব্যাক থেকেও। অনির্বাণ দা, সম্ভবত তুমি এমন একজন অভিনেতা যার যে লুক, সে একই সঙ্গে আমি যে ওই যে বললাম গোয়েন্দা সহকারীও বলতে পারি, অথবা দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার লেখক, এবং সেই গোয়েন্দা এই লুকে। তো এইটা ব্যালেন্স করো কিভাবে? এটার পেছনে তো লুকের খুব একটা হাত নেই। এটা বলতে পারো যে এই চরিত্র দুটো তুমি না, আমি আরেকটু বুঝিয়ে দিই। হয়তো আমি বলছি জটায়ু এবং একেন বাবু, এই যে জন্য, মানে আমি বলছি এরকম উদাহরণ খুব বিরল যে লুকটা যে একদম কাছাকাছি, মানে প্রায় যদি এক না হয়, মানে এরকম মনে তো আমরা চট করে দেখিনি যে এরকম এক লুকে দুটোতেই সে সমানভাবে গ্রহণযোগ্যতা তার এসেছে। এই যে ব্যালেন্সটা, এটা যতটা দেখো, লুক ওয়াইজ দে আর ভেরি সেম, ভেরি মাচ সেম, একদম একই রকম দেখতে। মানে আমি যখন প্লে করি একেন বাবুর জন্য আমি যেরকম ভাবে আমার গেট আপ হয়, আর লালমোহন বাবু একই রকম। যেটুকু আমাকে আলাদা করতে হয় সেটা হচ্ছে অভিনয়। এবার এই দুটো চরিত্র যেহেতু আমি একই সাথে অভিনয় করি, মানে এটাও করছি ওটাও করছি, আমাকে এটা মানে দুটো মানুষকে খুব আলাদা করে নিতে হয়েছে মনে মনে। সেক্ষেত্রে তুমি যেটা বললে যে একেন বাবু যেহেতু নিজেই একজন ডিটেকটিভ, সে কিন্তু ওই ওপর যতই ভোলা ভালা ছেলে মানুষই ইত্যাদি ইত্যাদি এসব থাকুক, লোকের পেছনে লাগা, বন্ধুদের বুলি করা, খাচ্ছে, এই করছে, কিন্তু ভেতরে কিন্তু লোকটা সবসময় খুব অ্যালার্ট এবং খুব শার্প ইন্টেলিজেন্ট একজন মানুষ, কারণ সে নিজে পুলিশ বিভাগের গোয়েন্দা। আর অন্যদিকে যে লালমোহন, সে একজন লেখক এবং সে খুবই সাধারণ সরল একটা মানুষ। হ্যাঁ, সুতরাং সেই হিসেবে দুজন খুব আলাদা। এবার আমি যখন অভিনয় করতে যাই তখন ওই দুটো মানুষ কে কোনটা এটা আমার কাছে ক্লিয়ার থাকে, সেই হিসেবে পোর্ট্রেয়ালে যেটুকু চেঞ্জ হয়েছে। বেশ, জটায়ু হিসেবে এখন মানে আমি অভিনেতা, মানে যখন হিসেবে তুমি এক্সপ্লোর করছো চরিত্রটাকে, ধীরে ধীরে তো জটায়ুরও বয়স বাড়ছে, এবং অফকোর্স সাহিত্যের নিয়ম যেটা কি বলে, একটা বয়সের পর তারা বাড়ে না, যে কোনো সাহিত্যের নিয়ম আমরা দেখেছি। ফেলুদা যেমন 35-এর বেশি বয়স হয় না, নীললোহিতের 27 বছরের বেশি বাড়ে না। কিন্তু আমরা যদি দেখি রক্ত মাংস, যদি যেহেতু সমকাল হিসাবে বা ফেলুদাকে আমরা যদি দেখি যতদূর বয়স বাড়ছে, তো কি কোনো রিয়েলাইজেশন হয়েছে যে কোনো এক্সপ্লোর করে কিছু মনে হয়েছে যে এত বছর যে কাজ করছে, 4 বছর তো হয়ে গেল, 4টে সিজন, জটায়ু? না, জটায়ুর বয়সটা ঠিক মানে এক্স্যাক্টলি নেই। এবার আমার ধারণা যে যদি আরো হয় সিজন বা ফিল্ম, এবং আমি এরকম কেন বলছো, নিশ্চয়ই হবে বলছি না, সেটা তো আমাদের হাতে নেই, আমি সেই জন্য বলছি যদি আরো হয় এবং সেখানে যদি আমরা অভিনয় করি, এই যে আমাদের যে টিমটা, তারা কিন্তু আরো বেশ কিছুদিন ফেলুদা হিসেবে, তোপসে হিসেবে, আমি জটায়ু হিসেবে আরো বেশ কিছুদিন করতে পারবো। মানে তোমার যদি সেটাই প্রশ্ন হয়ে থাকে। আর একটা হচ্ছে যে আমরা যে চরিত্রগুলোকে মানে আইডল হিসেবে ভাবি, তাদের বয়স আমরা দেখতেও চাই না। মানে আমি তো ফেলুদাকে ছোটবেলা দেখেছি, মানে প্রথম যখন দেখেছি, এখনো আমার মনে কিন্তু ফেলুদার বয়স ওই একই রয়ে গেছে। হ্যাঁ, আমরা বৃদ্ধ ফেলুদা
মানে বৃদ্ধ তোপসে। বৃদ্ধ তোপসে কোন আইকনিক মানে ছোটবেলার মানে টিনটিনকেও আমরা পুরো ভাবতে Exactly, পারি না। ওদের বয়স ওটাই থাকে এবং ওটাই ওদের মজা, ওই চরিত্রগুলোর মজা। তো ওই অন্য ইন্টারপ্রিটেশন করে দেখলে কিরকম হবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এমনিতে আমরা যে চরিত্রগুলোকে যে বয়সে সেটাতেই দেখি। আচ্ছা অরিন্দা, ফেলুদা তো ট্রাভেলগও বটে আমরা যখন পড়েছি তো, এবং এই 4টে ছবিতে আমরা দেখছি গল্পের নিয়ম মেনেই বা উপন্যাসের নিয়ম মেনেই 4টে আলাদা জায়গায় আউটডোরে। তো আমি বলবো যে এই বরফ তো আগে আসেনি, এই যদি বলি সৃজিত ফেলুদা ভার্সে বরফ আগে আসেনি, তো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, অভিজ্ঞতা যদি একটু শুনি। খুবই ভালো। এরকম বরফ আমি বরফ দেখেছি আগে, স্নোফল দেখেছি আগে, শুটিং করতে গিয়ে স্নোফল এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু এইবারে যেটা দেখেছি সেটা সাংঘাতিক। মানে আমরা আমাদের প্রথম শ্যুট লোকেশন কাশ্মীরের মধ্যে ছিল হচ্ছে সোনমার্গে। সোনমার্গে আমরা যেদিন পৌঁছেছি তার আগের দিনকে স্নোস্টর্ম হয়ে পুরো জায়গাটা সাদা হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে মানে না, চাল ঘরের চাল এভরিথিং জাস্ট ওপর থেকে আমরা যখন নামছি আর কি ওইখানে। প্রথম কথা তো আমাদের গাড়ি আটকে গেছিল, আমি আর টোটা যে গাড়িতে ছিলাম, আমরা একদম শুটিং এর আগের দিন যাচ্ছিলাম, সেদিনকে যে রাস্তা দিয়ে ইউজুয়ালি সোনমার্গ পৌঁছাতে হয় সেই গাড়িটা সেই রাস্তাটা বেশ খানিকটা আগে বন্ধ হয়ে গেছে। তখন আমাদের একটা অন্য টানেল, যে টানেলটা ইউজুয়ালি ইউজ করা হয় না, সেই টানেলের ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে। প্রায় সুড়ঙ্গ পথের মধ্যে। হ্যাঁ, সেটা অনেকটা বড় একটা টানেল, সেই টানেলটা তৈরি হচ্ছে এখন, সেটার কারণ সেটা ছাড়া আর কোনো উপায় ছিল না। মিলিটারি ওই রাস্তাটা করে দিয়েছে এবং ওই রাস্তাগুলো মানে ফাঁকা করেছে, বরফ সরিয়েছে, ওইটার মধ্যে দিয়ে আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন টোটাল ভ্যালিটা হচ্ছে সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সোনমার্গ। এটা তোমরা গিয়েছিলে সম্ভবত মার্চ এপ্রিল, তখনই। হ্যাঁ, ঠিক তখনই। হ্যাঁ, এবং আমরা গাড়ির মধ্যে অতটা বুঝতে পারছিলাম না, গিয়ে যখন নামলাম তখন মানে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে হুল ফুটছে, এবং তখনই তো জাস্ট কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছবো সেইটা, যদিও রাস্তা টাস্তা করে দেওয়া ছিল, ওইভাবে গিয়ে পৌঁছে তারপর দেখলাম তখন টেম্পারেচার সন্ধেবেলা হচ্ছে -16। সন্ধেবেলা? হ্যাঁ, -16। রাত্রিটা জানি না, আমরা তাড়াতাড়ি খেয়ে, আমাদের বলেছিল 8টার মধ্যে খেয়ে শুয়ে পড়তে। কোথায়, তাঁবুতে না হোটেলে? না, হোটেল আছে, তার ভেতরে রুম হিটার আছে। এটা কোথায় ছিল? সোনমার্গ। আচ্ছা, আর মানে উঁচুর দিকে? সোনমার্গেই আমাদের প্রথম শুট হবে, তারপরে শ্রীনগরে, তারপর পেহেলগাঁও। এবারে ওখানে আমরা যখন গিয়ে পৌঁছালাম, ওই তো বললাম রাত্রিবেলা ওটা -16 দেখেছি, তারপরে তো ক্লান্তও ছিলাম, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমাদের 5টার সময় মেকআপ কল ছিল, তখন উঠে দেখলাম টেম্পারেচার -21। ভোর 5টায়? হ্যাঁ, -21। হ্যাঁ, রাতে কত ছিল আমি জানি না, মানে আমি খেয়াল করি না। হোটেল থেকে সেদিনের স্পটটা কত দূর ছিল? বেশি দূর ছিল না, কিন্তু তবু ভোরে তো? হ্যাঁ, ভোরে রেডি হয়ে মানে রুম থেকে যখন বেরোলাম তখন এই অবস্থা। তারপরে তো রোদ উঠে গেছে, কিন্তু ঝকমকে, কুয়াশা না। আচ্ছা, একদম রোদ ঝলমলে, কিন্তু টেম্পারেচারটা এইটা। এবং যেটা হচ্ছে পুরো সাদা হয়ে থাকলে এবং ঝকঝকে রোদ থাকলে সেটা তো রিফ্লেক্ট করে, সেটা হয়ে একদিনের মধ্যে আমাদের ইউনিটের সবার ট্যানিং হয়ে গেল, মানে একদম ট্যান পড়ে গেল প্রথম দিনেই, মানে পুরো কালো হয়ে গেল। বাকি তো আরো তখন তো শুটিং বাকি, পুরো শুটিংটাই বাকি, কারণ সেদিন প্রথম দিন আমাদের শুটিং এ। এইটা সবাই এক্সপিরিয়েন্স করেনি, কারণ প্রথম দিন অনেকের, যেমন রনিদা ওখানে ছিল না, ঋদ্ধির ওখানে ছিল না, কারণ ওদের ওই লোকেশনটা ছিল না, তো ওরা ওইখানে যায়নি, ওরা ডাইরেক্টলি শ্রীনগরেই এসেছিল, শ্রীনগর থেকে ওরা শুটে জয়েন করেছে, ওরা ওইটা এক্সপিরিয়েন্স করেনি। সেটা আমি আমার লাইফের এটা। তারপর সেটা মেকআপ হলো কি করে? মানে না, তারপর তো করতেই হলো, ওরকম ভাবে করতেই হয়। ওই ঠান্ডাটা আমরা একটু বাদেই আমরা আস্তে আস্তে সয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা খুবই অন্যরকমের এক্সপিরিয়েন্স। আর বেশিক্ষণ সময় নেব না, একদম শেষের দিন সাক্ষাৎকারে অনির্বাণদা, আমি যদি জিজ্ঞেস করি যে এই যে 4 নম্বর সিজন তুমি অভিনয় করছো অ্যাজ এ জটায়ু, আমি তুলনা করতে বলছি না, এখনো পর্যন্ত তোমার প্রিয় কোন সিজনটা লেগেছে বা কোন গল্পটি লেগেছে অভিনয় করতে? ডিপ্লোম্যাটিক অ্যান্সার নয়। না, ডিপ্লোম্যাটিক আনসার বলছি, একটা তো আমরা দেখিনি, আমি সেটা নিয়েও আসবো। কোনটা অভিনয় করতে ভালো লেগেছে? হ্যাঁ, না, আমি তোমায় ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছি না, একটা উত্তর দেওয়া কিন্তু খুব মুশকিল যে এইটা আমার সবথেকে ভালো লেগেছে। প্রত্যেকটার আলাদা আলাদা কারণও আছে। ইনফ্যাক্ট এই ধরো এর আগেই যেটা আমরা করেছি দার্জিলিং জমজমাট, হ্যাঁ, সেখানে ওই যে ওর জটায়ুরই একটা ছবির শুটিং চলছে এবং ও গিয়ে লোক না পেয়ে যাওয়াতে ওকে ডেকে নেওয়া হলো, ও অভিনয় করলো, ওটা গুন্ডার ডান হাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা খুব, ওটা আর কোথাও নেই, যে লুকটাও আলাদা এবং জটায়ু অভিনয় করছে নিজের লেখা একটা, হিন্দি বলছে, যে হিন্দি ওর হরেবল, অ্যাকচুয়ালি হিন্দিতে একটা ফিল্মে অভিনয় করছে, কিন্তু পারলো
বা হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে ওই ওই জিনিসটা যেমন আর কোথাও নেই, সেই হিসেবে ওইটা ভালো লেগেছে। এবং আমরা যত জায়গায় শ্যুট করেছি এখন অবধি এই এই সিজনটা মানে জিওগ্রাফিক্যাল যে লোকেশন আমরা এক্সপ্লোর করতে পেরেছি সেই হিসেবে এটা বেস্ট। টপোগ্রাফিটা তো কঠিন, খুব কঠিন, মানে যতটা ডিফিকাল্ট ছিল আমাদের পক্ষে শ্যুট করা, দেখতে আবার অতটাই ভালো লাগবে। হ্যাঁ, তো এখন ওটা মেনে নিয়েছি কষ্টটা, যখন দেখেছি ওটা স্ক্রিনে কি দেখতে লাগছে, ওটা অপূর্ব। ভূস্বর্গ, হ্যাঁ। এবং আমরা অ্যাকচুয়ালি কাশ্মীর তো খালি একরকম না, সবুজ ভ্যালি আছে, পুরো বরফ ঢাকা জায়গা আছে, একদম শহর আছে। তো আমরা এই সব কিছু রকমের এক্সপিরিয়েন্স করেছি। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশার রাত, আবার মানে অল্প অল্প আলো পাওয়া যাচ্ছে সেরকম রাত, পুরো বরফে ঢেকে রেখেছে, চূড়োগুলো খালি বরফে, বাকিটা সবুজ। হ্যাঁ, মানে রকি। রাতেও শুট হয়েছে নিশ্চয়ই? রাতে তো আছেই উপন্যাসে। তো এই সবকিছু মিলে এটা খুব জমজমাট সেই হিসেবে এই সিজনটা। আচ্ছা, আর যখন ওই প্রসঙ্গটা উঠলই, যত কাণ্ড কাঠমান্ডুতে, ওটা কি দর্শকরা দেখতে আর পাবে? এটা তো আমাদের সবার প্রশ্ন, মানে আমরা সবাইকে জিজ্ঞেস করি। হ্যাঁ, কিন্তু এটা খুবই মানে ওটা দেখা অ্যাকচুয়ালি প্রথমবারের সময় শুট হয়ে গেছিল পরপর, মানে ছিন্নমস্তার অভিশাপ যখন আমরা শুট করেছিলাম একদম প্রথম আমাদের এই টিমের যখন ফেলুদা করা, ঠিক তার পরপরেই শুট করা, খানিকটা অংশ ইনফ্যাক্ট মানে একসাথেও শুট করা, এটাও করেছি ওটাও করেছি। ওকে, হ্যাঁ, মানে প্রায় কাছাকাছি সময় দুটো শুট হয়েছে, কারণ কিছু কিছু জিওগ্রাফিক্যাল লোকেশন এমন ছিল যেটা ওইটারও শুটে লাগবে, এটারও শুটে লাগবে, সুতরাং দুটোই করেছি আমরা, মানে ইন্টারমিংলিং করে হয়ে গেছে। ওকে, সেরকম করে রেখেছি, মানে ওটা অনেক দিন আগে তৈরি। আর এবং খুব তো প্রশংসিত হয়েছিল ট্রেলারটা দেখে। হ্যাঁ, বিশেষ করে আমার মনে আছে তোমার একটি দৃশ্য যেখানে গল্পে লেখা আছে সেই অনুযায়ী শুটিং হচ্ছে, তুমি এলএসডি তোমাকে খাওয়ানো হয়েছে এবং জব যন্ত্র তুমি ঘোরাচ্ছ এবং এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, ভীষণ ভাবে প্রশংসিত হয়েছিল তোমার ওই শুধু ফ্রেমটা শুধু না, তোমার ওই যে এক্সপ্রেশন, ওই বিশেষ করে ওই দৃশ্যটা আমার এখনো মাথায়। আমাদের সকলে নিজের খুব আফসোস হয় যে ওটা দর্শকরা এখন দেখতে পাচ্ছে না। চান্সেস নিশ্চয়ই আছে, একটা তৈরি জিনিস, কিন্তু কবে কিভাবে সেটা নিয়ে বোধহয় একটা জটিলতা কিছু নিশ্চয়ই আছে, কিন্তু আমরা কিছুতেই সেটা জানি না। আশাবাদী থাকা তো ভালো। নিশ্চয়ই। আমাদের দর্শকরা প্রায় জিজ্ঞাসা করেন, আমরা আর উত্তর দিতে পারি না যে কি বলবো এক্স্যাক্টলি। এই তো আজকে সৃজিতের সাথেও এই প্রসঙ্গে কথা হচ্ছিল এর আগে, যখন আমরা কি বললো জানে না তো কেউ, মানে সবাই আশাবাদী, চাইছে যে হয়ে যাক, কিন্তু কবে ঠিক কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। বেশ, আচ্ছা, সামনে কি ফেলুদা হবে বলে কোনো রকম যদি একটু ইঙ্গিত দাও? না, আমার কাছে কোনো মানে আইডিয়া নেই যে হবার। আচ্ছা, অনির্বাণ, আর কি কাজ চলছে বা কি কাজ করছো এই মুহূর্তে মুক্তির অপেক্ষায়? দেখো, এই ফেলুদা যেদিনকে রিলিজ করবে সেই দিনই আমার দুটো ছবি রিলিজ করবে, একটা হচ্ছে খাদান আর একটা হচ্ছে চালচিত্র। তো কম্পিটিশন কাদের সঙ্গে? প্লিজ জটায়ুর কম্পিটিশন কার সঙ্গে? এটা আমারই করা দুটো চরিত্র। না, এটা ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে অত্যন্ত। দেখো, আমার আনন্দ এইটুকুই বলতে পারি যে আমি একই দিনে যে আমার 3টে ছবি রিলিজ করছে, তাতে আমি যে 3টে চরিত্র করেছি, এখানে তো জটায়ু সবাই জানে, খাদানে আমি একটা আদিবাসী লিডারের চরিত্র, যেটা আমি আগে কখনো করিনি, আর প্রতিমের যে ছবি চালচিত্র, সেখানে আমি যেটা করেছি এটা হচ্ছে খুবই অভিজ্ঞ, শান্ত, অল্পভাষী একজন অফিসার, পুলিশ অফিসার। পুলিশ অফিসার যেটা আমরা তোমাকে দেখেছি, মুখোশেটাও একবার দেখেছি, অনেক দেখেছি, অনেক করেছি, কিন্তু 3টে একই যদি ওই স্প্যানটা দেখি, টাইম স্প্যানটা, ওই বড়দিনের আবহে, মানে এটা কি অনির্বাণ চক্রবর্তীর বড়দিন বলা যায়? না, অনির্বাণের বড়দিন কিচ্ছু বলা যায় না। একটা 2024-এর বড়দিন যেখানে কাকতালীয় দুটো বড় ছবি এবং একটা ওটিটি যারা জন্য সবাই ওয়েট করে আছে, তা সত্ত্বেও অনির্বাণের বড়দিন নয়। না, অনির্বাণে কেন বড়দিন সবার, তাই না? তো সেইটা ওই যেটা একটা খুব হিন্দিতে মজার কথাও আছে, যে বলে যে মেরি ক্রিসমাস, বলছে এরকম হিংসুটের মতো বলিস না, মেরি ক্রিসমাস না, সবার মেরি ক্রিসমাস, তেরি ক্রিসমাস, সবকা ক্রিসমাস, ওইরকম বড়দিন সবার। কাকতালীয় ভাবে এটা হচ্ছে, সেটা আমার আনন্দ লাগছে নিশ্চয়ই। আমাদের শুভেচ্ছা রইল। এবং আমি এই সাক্ষাৎকার না বলে আড্ডা বলাই ভালো, আড্ডা শেষ হওয়ার আগে একটা আবদারই বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যদি এই সিজন থেকে তোমার যদি প্রিয় একটি সংলাপ জটায়ুর মতো করে আমাদের শুনিয়ে দাও। এই যে এটা আমার না একদম, মানে আমি কিছু বলছি, মানে আমার কিচ্ছু মনে থাকে না, মানে আমি জাস্ট শুট করে বেরোবার পর আমার কিচ্ছু মনে থাকে না, আমি একদম সংলাপ মনে করে বলতে পারি না। আমার ক্যারেক্টার একটু আগে একটা কুইজ করেছে একটা অন্য ইন্টারভিউতে, তাতে কতগুলো এটার থেকে জিজ্ঞেস করেছে, আমি একটাও বলতে পারি না। তবে আমি একটা মজার ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ভূস্বর্গ ভয়ঙ্কর,
পর এটা তো 1987-এর ঘটনা, এবং তখন কাশ্মীর কিরকম অবস্থা ছিল সেটা আমরা জানতাম। কিন্তু যাই হোক, ডাল লেকে তিনজনে ঘুরতে গিয়ে জটায়ু একটা তার প্রিয় একটা হিন্দি গান গাইবে, সেটা আমি গেয়েছি। সেইটা প্লিজ না আচ্ছা সেটা আমি বলবো। আচ্ছা, হিন্দি গান গাইবে মানে তাহলে এথেনিয়াম ইনস্টিটিউটের শিক্ষকের সেই তার কবিতাও আছে আছে তো, ডাল লেকে একই সাথে বসে, হ্যাঁ, কাশ্মীরকে নিয়ে যেটা লিখেছে সেই কবিতাও বলছে, তার সাথে আবার একটা তখনকার খুব জনপ্রিয় একটা হিন্দি গান, মানে সে কবিতা বলার পর সে ওই একই সাথে বসে করছে দুটো। আচ্ছা, এটা তাহলে ইনফরমেশন একটা পেলাম। এইটা একটা মজার। মানে তুমি তাহলে গিয়েছো? হ্যাঁ, গেছি। মানে কবিতা আবৃত্তি হয়েছে এবং গাওয়া হয়েছে জটের মতো করে গেছি। বেশ। অনির্বাণ দা, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো ফেলুদার জন্য। থ্যাংক ইউ।